ওকে, ওয়েলকাম সবাইকে। আবারও স্বাগত প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল ইন্টারভিউ পাঠশালাতে। আশা করি প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো চলছে। আর আমি আজকেও সেরার সেরা 12খানা প্রশ্ন নিয়ে কিন্তু এসে গেছি আপনাদের সকলের সামনে, আপনাদের প্রস্তুতিকে আরও বেশি মজবুত করার জন্য। ইতিমধ্যে আমরা নোটিফিকেশন কিন্তু পেয়ে গেছি, খুব শিগগিরই কিন্তু আমাদের ইন্টারভিউ শুরু হবে। এক বিন্দুও যদি মনে হয় চ্যানেলটা আপনাদের কাছে হেল্পফুল, খুব সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমরা পরপর আলোচনা করব এই সিরিজে, অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন ভিডিওগুলোতে, তাহলে আমি ইন্সপিরেশন পাবো এই ধরনের ভিডিও বানানোর। তো আমরা আজকে আমাদের এই চ্যানেলে এই ভিডিওতে 12খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে 12খানা প্রশ্ন কিন্তু বারবার প্রচুর ইন্টারভিউ পরীক্ষাতে আগের বার পরীক্ষার্থীকে জিজ্ঞেস করা হয়েছে। তো দেখুন, প্রথম প্রশ্ন বলা হয়েছে কারিগরি ও বুনিয়াদি শিক্ষার মধ্যে পার্থক্য কী। ওকে, তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং অনেকের হয়তো ধারণাগত একটু সমস্যা থেকে থাকে, অনেকেই দুটোকে একই রকম ভেবে থাকেন। তো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমরা এইভাবে বলতে পারি, এই প্রশ্ন যদি আমাদের করা হয় যে স্যার বা ম্যাম, যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীদের শিল্প, বাণিজ্য, কৃষি, কলকারখানার যন্ত্রপাতির ব্যবহার এই সমস্ত কিছু শেখানোর জন্য যেসব বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া হয় তাকেই কিন্তু কারিগরি শিক্ষা বলা হচ্ছে। অর্থাৎ এটা কি, এটা এক রকমের ট্রেনিং প্রোগ্রাম, এক ধরনের ট্রেনিং শিক্ষা ব্যবস্থা। এখানে শিল্প, বাণিজ্য, কৃষি, কলকারখানার বিভিন্ন যন্ত্রপাতিকে ঠিক করা, যন্ত্রপাতির ব্যবহার করা, যন্ত্রপাতি তৈরি করা, এই ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে। এটাকে কি বলছি আমরা? এটাকে কিন্তু আমরা কারিগরি শিক্ষা বলছি। আর বুনিয়াদি শিক্ষা কি, আমরা জানি গান্ধীজি কিন্তু বুনিয়াদি শিক্ষার কথা বলেছিলেন। তো বলতে পারি আমরা, বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা হলো হাতে কলমে কোনো বিষয়কে শেখা। এই শিক্ষায় মাতৃভাষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারে, তথা ছাত্রছাত্রীরা পরবর্তীতে চাকরি ছাড়াও যাতে তারা জীবন ধারণের জন্য বিভিন্ন জীবিকার প্রতি মনোযোগ দিতে পারে, সেই সমস্ত মৌলিক কাজগুলো কিন্তু তাদের করতে শেখে। যেমন তৎকালীন সময়ে চরকায় সুতো কাটা শেখানো হতো, এই সমস্ত কিছুর কথা কিন্তু গান্ধীজি বলেছিলেন। তাহলে মূল যে পার্থক্য আমরা এখানে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কারিগরি শিক্ষা হচ্ছে যন্ত্রপাতি, শিল্প, ব্যবসা বাণিজ্য, কলকারখানার যন্ত্রপাতি তৈরি, সেই সমস্তগুলোকে ঠিক করা, তৈরি করা, এই সমস্ত কিছু নিয়ে শিক্ষা। অপরদিকে বুনিয়াদি শিক্ষা হচ্ছে যে কোনো জিনিসকে হাতে কলমে শিক্ষা, তাঁত বোনা, সুতো কাটা, চাষ করা শেখা ইত্যাদি। ওকে, দ্বিতীয় প্রশ্ন, লুক্কায়িত পাঠ্যক্রম কি? প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে খাতায় নোট করতে পারেন। তো দেখুন, লুক্কায়িত পাঠ্যক্রম কি না, লুক্কায়িত পাঠ্যক্রমকে গুপ্ত পাঠ্যক্রম বলা হয়ে থাকে, হিডেন কারিকুলাম বলা হয় এটাকে ইংরেজিতে। ওকে, তো জিজ্ঞেস করতেই পারে হিডেন কারিকুলাম কি, একই জিনিস। তো এখানে আমরা বলতে পারি যে স্যার বা ম্যাম, আমাদের বিদ্যালয়ে যে সমস্ত পাঠ্যক্রম রয়েছে, যেসব কারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে, সেই কারিকুলামের বাইরেও বেশ কিছু দেখব আমরা অ্যাক্টিভিটি করে থাকি স্টুডেন্টরা। যেমন গুড মর্নিং বলা, স্যাররা যখন ঘরে প্রবেশ করেন স্টুডেন্টরা উঠে দাঁড়িয়ে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম বলেন। তো এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদেরকে কেউ শিখিয়ে দেয় না, তারা নিজে থেকেই এগুলো করে থাকেন। স্যার বা ম্যাম কিন্তু বলেন না যে গুড মর্নিং বলো। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু হিডেন কারিকুলামের অন্তর্গত, লুক্কায়িত পাঠ্যক্রমের অন্তর্গত। দেখুন, লেখা আছে এখানে পাঠ্যক্রম, যে পাঠ্যক্রমে বলা হয় অপ্রথাগতভাবে বিদ্যালয়ের কর্মপরিধির মধ্যে শিক্ষার্থীরা যা কিছু শিখে থাকে, এর অন্তর্ভুক্ত আচার ব্যবহার, যে স্যারদেরকে সম্মান দেওয়া সেটা, ম্যামদের সম্মান দেওয়া সেটা, এছাড়া বিভিন্ন মনোভাব, চিন্তা ইত্যাদি শিক্ষার্থী বিদ্যালয়ের সময় আয়ত্ত করে, এগুলোই সব নিয়ে কিন্তু লুক্কায়িত পাঠ্যক্রমে তৈরি হচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। এই যে দেখুন, এখানে লেখা আছে যেমন বিদ্যালয়ে কী ধরনের আচরণ করা উচিত সেগুলো বাচ্চারা শেখে। তারা শেখে কিভাবে, তাদের নিকট থেকে কি চাওয়া হচ্ছে, যেমন পারদর্শিতার অভিজ্ঞতা, প্রাপ্ত স্কোরের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, এগুলো সব কিন্তু এই পাঠ্যক্রমের অন্তর্গত। নেক্সট আমরা 3 নম্বরে যাব, ব্যক্তি নির্ভর নির্মাণবাদ কি। নির্মাণবাদ কি আমরা একটু শর্টে যদি আজকে বলে দিই, তাহলে আমরা বলবো সিডিপি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। তো সিডিপিটা কিন্তু ভালোভাবে আত্মস্থ করবেন, যদি সিডিপির উপরে প্রশ্ন উত্তর দরকার হয় কমেন্টে বলবেন। নির্মাণবাদ কি? নির্মাণবাদ হচ্ছে সেই কনসেপ্ট যেখানে বলা হয় যে শিক্ষার্থীরা জ্ঞানকে হাতে কলমে তৈরি করে, কেউ বলে দেয় সেটাকেই শুনে মনে রাখে এমন নয়। তো ব্যক্তি নির্ভর নির্মাণবাদ কি না, যখন কোনো ব্যক্তির মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ব্যক্তির নিজের সত্তার ভিত্তিতে মানসিক প্রতিকল্প গড়ে তোলে, তাকে ব্যক্তি নির্ভর নির্মাণবাদ বলছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি, সেই ব্যক্তি কোনো একটা বস্তু বা বিষয়ের উপরে ধারণা তথা জ্ঞান নির্মাণ করছে, সে নিজে থেকেই যখন এই কাজটা করছে, সেটা কিন্তু ব্যক্তি নির্ভর নির্মাণবাদ। ওকে, এর প্রবক্তাকে আমরা জানি যা পিয়াজি কিন্তু ব্যক্তি নির্ভর নির্মাণবাদের প্রবক্তা।
আর একটা নির্মাণবাদের শাখা হচ্ছে সমাজ নির্ভর নির্মাণবাদ। এটা কি না, এখানে বলা হচ্ছে যে শিশুরা জ্ঞানকে নির্মাণ করে কিভাবে, আগেরটায় বলা হলো সে নিজে থেকে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে জ্ঞান নির্মাণ করে। আর সমাজ নির্ভরে বলা হচ্ছে যে শ্রেণীকক্ষ, বন্ধু বান্ধব, সমাজের বিভিন্ন ব্যক্তি, তাদের সাথে পরিবারের লোকজন, তাদের সাথে যখন শিশু মেলামেশা করে, আলাপ আলোচনা করে, তাদের মাধ্যমে শিশুর মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়ে মানসিক প্রতিকল্প তথা জ্ঞান তৈরি হয়, তার স্কিমা প্রসারিত হয়। এইটাকেই কিন্তু সমাজ নির্ভর নির্মিতিবাদ বলা হচ্ছে। এটা কে বলেছিলেন আমরা জানি, এটা কিন্তু বলেছিলেন ভাইগর্স্কি। কে বলেছিলেন? ভাইগর্স্কি। তাহলে সমাজ নির্ভর নির্মিতিবাদে বলা হচ্ছে যে শিশুরা সমাজের থেকে শিখছে জ্ঞানকে, আর ব্যক্তি নির্ভরে বলা হচ্ছে শিশুরা তাদের পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে নিজেরাই জ্ঞান নির্মাণ করছে। 5 নম্বর প্রশ্ন, আত্তীকরণ কাকে বলে? আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। তো স্কিমা সম্প্রসারণের একটা পদ্ধতি হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সিডিপি থেকে। আত্তীকরণ হলো কি না, কোনো একটা স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে যখন নতুন তথ্য, চিন্তা, ধারণা বা ভাবের সংযোজন করা যায়, তখন সেই স্কিমার পরিবর্তন বা তথ্য সম্প্রসারিত হয়। উদাহরণস্বরূপ যেমন আমি একটা যদি বেসিক উদাহরণ দিই, ধরুন আপনারা এই ক্লাসটা করছেন, এখানে 12খানা প্রশ্ন আছে। এই 12খানার প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন আপনার জানা এবং 2টি প্রশ্ন ধরুন অজানা। তাহলে এই যে অজানা প্রশ্নটা, এই অজানা দুটো প্রশ্ন, এটা আপনি আবার জেনে নিলেন, অর্থাৎ আপনার মস্তিষ্কের মধ্যে, আপনার ব্রেনের মধ্যে নতুন আবার দুটো ধারণা কিন্তু যুক্ত হলো, তাই না? এর ফলে কি হলো, স্কিমা অ্যাকচুয়ালি কি, টোটাল জ্ঞানটাকে স্কিমা বলে। তো আগে আপনার এই ধরুন 10টা প্রশ্নের জ্ঞান ছিল, এখন 12টা প্রশ্নের জ্ঞান হলো, স্কিমা বেড়ে গেল। তো তো এই যে নতুন জ্ঞান যুক্ত হওয়া আমাদের স্কিমার মধ্যে বা আমাদের অর্জিত জ্ঞানের মধ্যে নতুন জ্ঞান যুক্ত হওয়া, নতুন কিছু শেখা কোনো রকম পরিবর্তন ছাড়া, এটাকেই কিন্তু আত্তীকরণ বা অ্যাসিমিলেশন বলা হয়। পরবর্তী পার্টে আমরা যাই, স্পেশাল এডুকেশন কি। স্পেশাল এডুকেশন কি না, দেখুন বিদ্যালয়ে এমন কিছু শিক্ষার্থী থাকে যারা সামাজিক, মানসিক বা শারীরিকভাবে গড় শিশুদের থেকে একটু আলাদা হয়, যাদের স্বাভাবিক স্কুলের পরিবর্তে বিশেষ স্কুলের প্রয়োজন হয়। এই শিশুদের পড়ানোর জন্য যে বিশেষ শিক্ষা পদ্ধতি রয়েছে সেটাকে কিন্তু স্পেশাল এডুকেশন বলা হয়। মনে রাখবেন, 90 থেকে 110 এই আইকিউটাকে কি বলা হয়? এই 90 থেকে 110 আইকিউকে আমরা সাধারণ আইকিউ ধরে থাকি, সাধারণ আইকিউ। এবার যে সমস্ত বাচ্চাদের আইকিউ 90 এর কম হয়ে থাকে বা 75 এর কম, 90, 75, 70 এরকম হয়ে থাকে, তো তাদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলতে পারি। ঠিক একই রকমভাবে 110-এর বেশি যাদের আইকিউ হয়, 120 হতে পারে, 130 হতে পারে, 140 হতে পারে, তারাও কিন্তু স্পেশাল চাইল্ড। তারা অতিরিক্ত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং এরা লোয়ার আইকিউ এর চাইল্ড। তো এই সমস্ত যে লোয়ার আইকিউ যুক্ত শিক্ষার্থীরা রয়েছে, বা ধরুন বধির, অন্ধ, এই ধরনের মুখ, এই ধরনের শিক্ষার্থীরা, তারা কি না স্বাভাবিক শ্রেণীকক্ষে আর 5 জনের মতো তারা শিখতে পারে না তাদের শারীরিক অক্ষমতার জন্য। সেই কারণে তাদেরকে একটা বিশেষ শ্রেণীকক্ষে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত টিচার যারা পড়িয়ে থাকেন, স্পেশাল এডুকেটর বলা হয় তাদেরকে। তো সেই তাদের এই শিক্ষা ব্যবস্থাকে স্পেশাল এডুকেশন বলা হয়। যেমন আমরা জানি ব্রেল নামে একটা পদ্ধতি রয়েছে। এই যে ব্রেল পদ্ধতি, এর মাধ্যমে অন্ধদেরকে পড়ানো হয়, ঠিক আছে? যারা চোখে দেখতে পান না, তারা ব্রেল পদ্ধতিতে লেখাপড়া করে থাকেন। ঠিক একই রকমভাবে প্লাস কারিকুলাম বলে একটা কারিকুলাম আছে, সেটাও অন্ধদের জন্য ব্যবহৃত হয়। এগুলো সব স্পেশাল এডুকেশনের অন্তর্গত। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি মনে হয় হেল্প হচ্ছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। পরবর্তী প্রশ্ন 7 নম্বর আমরা দেখব, হলিস্টিক এডুকেশন কাকে বলে। আপনাকে ধরুন জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো হলিস্টিক এডুকেশন মানে কি, কি বোঝেন আপনি? তো তখন আপনি বলবেন যে স্যার, একটা শিশু সুস্থ স্বাভাবিক পরিবেশে ক্লাসরুমে রেখে দিলে দেখা যায় কি, সে মনের আনন্দে অনেক কিছু শেখে। অর্থাৎ তাকে আমরা কোনো কিছুতে জোর করছি না, ঠিক আছে? এই যে একটি শিশুর সৃজনশীলতা, বৈজ্ঞানিক অনুসন্ধান করার ক্ষমতা, নৈতিকতা, কৌতূহল ইত্যাদি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রকাশ পায়, এই ধরনের শিক্ষা ব্যবস্থাকেই আমরা হলিস্টিক এডুকেশন বলছি। অর্থাৎ জয়ফুল লার্নিং যখন শিশু করতে শিখছে বিদ্যালয়ের মধ্যে, তার কোনো বাঁধা ধরা নিয়ম নীতি বাদ দিয়ে, সেটাকেই আমরা কিন্তু হলিস্টিক এডুকেশন বলছি। পরবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারংবার কিন্তু করা হয়, এটা এটা ভালো করে খাতায় নোট করবেন। প্রশ্নটা হচ্ছে, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা এবং মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা, এই দুটো শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য কি? আগের বার মিনিমাম 20 থেকে 30 জনের বেশি এক একটা জেলাতে এই প্রশ্নটা তাদেরকে ধরা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম দেখুন, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি। তো এই কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে আমরা জানি ফ্রয়েবেল কিন্তু এই শিক্ষা ব্যবস্থার প্রবর্তক। অপরদিকে এই যে মন্তেশ্বরী, তো মাদাম মন্তেশ্বরী কিন্তু এই শিক্ষা ব্যবস্থার প্রবর্তক। এখানে কাসাদাই বাম্বিনি
এই শিক্ষা ব্যবস্থার প্রবর্তক মাদাম মন্তেশ্বরী। এই কাসাদাই বাম্বিনী কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে শিশুদের জন্য তৈরি গৃহ। ওকে, তো কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থায় শিশুর সামাজিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এবং মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা যেটা, সেখানে শিশুর ব্যক্তিগত উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, কিন্ডারগার্টেন কি বলছে? শিশুর সামাজিক বিকাশের উপর গুরুত্ব দিয়েছে, অপরদিকে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা সেই শিশুর ব্যক্তিগত উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে। কিন্ডারগার্টেন যে শিক্ষা ব্যবস্থা, সেখানে শিক্ষিকা একজন গাইডার হিসাবে থেকে থাকেন, পরিচালক হিসাবে তিনি গাইড দেন। শিক্ষিকা যা যা করতে বলেন বাচ্চারা সেই সেই কাজগুলো করে থাকে কিন্ডারগার্টেনে। অপরদিকে মন্তেশ্বরীতে কি হয় না, শিশুরা নিজেরাই খেলার ছলে যেটা ইচ্ছে সেটাই করে, সেখানে গাইড করার জন্য, অর্ডার দেওয়ার জন্য কোনো টিচার থাকেন না। ওকে, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থায় কি হয় না, শিশুকে প্রাপ্তি হিসাবে উপহার দেওয়ার কথা বলা হয়েছে। উপহার ও বৃত্তি ফ্রয়েবেলের থিওরিতে আমরা পড়বো পরে। তো কিন্ডারগার্টেনে কি বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থায় শিশুকে প্রাপ্তি হিসেবে হয়তো ভালো স্কোর করলো, তাকে কোনো একটা গিফট দেওয়া হলো, তাকে প্রশংসা করা হলো। কিন্তু মন্তেশ্বরীতে বলা হয়েছে যে উপহার দিতেই হবে, এমন কোনো কথা কিন্তু বলা নেই। ওকে, তো এই তিনটে পার্থক্যের মধ্যে দুটোও বলতে পারেন, আপনার যে দুটো মনে থাকবে। তো আপনি প্রথমে বলতে পারেন যে কিন্ডারগার্টেন পদ্ধতিটা ফ্রয়েবেলের, অপরদিকে মন্তেশ্বরীটা মাদাম মন্তেশ্বরীর। আর উপহার দেওয়ার কথা কিন্ডারগার্টেনে আছে, কিন্তু মন্তেশ্বরীতে উপহার দেওয়ার কোনো কথা বলা নেই। পরবর্তী প্রশ্ন আমাদের 9 নম্বর, ত্রিভাষা সূত্র সম্পর্কে। ত্রিভাষা সূত্র সম্পর্কে বলুন। তো দেখুন, এই যে বলতে পারেন, এটা কিন্তু আমরা জানি কোঠারি কমিশন থেকে এই ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে। একটু মনোযোগ দেবেন এখানে। তো বলতে পারেন যে স্যার, ত্রিভাষা সূত্র হচ্ছে শিক্ষার জন্য 1968 খ্রিস্টাব্দে অঙ্গরাজ্যগুলোর সঙ্গে আলোচনা করে শিক্ষামন্ত্রক ভারত সরকার দ্বারা সূত্রায়িত হয়েছিল। এত কিছু বলার দরকার নেই, আমি পিডিএফটা ডিটেলসে বানিয়েছি যাতে আপনাদের পড়ে মনে থাকে। 10 লাইন পড়লে তবে 4 লাইন মনে থাকবে, তাই না? তো আপনারা সরাসরি বলতে পারেন যে স্যার, কোঠারি কমিশন থেকে এই ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছিল। এখানে বলা হয়েছে কি না, যেসব রাজ্যগুলো হিন্দিভাষী রয়েছে, অর্থাৎ যাদের মাতৃভাষা হিন্দি, সেই সব বাচ্চাদের হিন্দি, ইংরেজি এবং আধুনিক কোনো একটা ভারতীয় ভাষা শেখানোর কথা, যাতে 3টে করে ভাষা প্রত্যেকটা শিশু জানে। ঠিক আছে, এবং পছন্দ অনুযায়ী দক্ষিণ ভারতীয় ভাষাগুলোর মধ্যে একটা হতে পারে সেটা। আর অহিন্দি ভাষী, যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের যেমন মাতৃভাষা বাংলা, তো সেখানে আমাদের মাদার টাং বা আঞ্চলিক ভাষা বা বাংলা আমরা তো সেটা শিখবো, তার সাথে ইংরেজি এবং হিন্দি ভাষা শেখানোর কথা বলা হয়েছে। তো এই যে প্রত্যেকটা শিশুকে একটা, দুটো, 3টে করে ভাষা শেখানোর কথা বলা হচ্ছে, এটাই কিন্তু ত্রিভাষা সূত্র। এই জায়গাটা খেয়াল রাখবেন, এই যে হিন্দি ভাষী আর অহিন্দি ভাষীর ব্যাপারটা। হিন্দি ভাষী যারা, তাদের যেহেতু মাদার টাং অলরেডি হিন্দি, তাই হিন্দি ছাড়াও ইংরেজি এবং আধুনিক যে কোনো একটা ভারতীয় ভাষাকে শেখানো হবে। আর আমাদের যেহেতু পশ্চিমবাংলা তথা যাদের মাদার টাং হিন্দি নয়, আঞ্চলিক ভাষা, তারা তাদের মাতৃভাষা শিখবে, আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, এবং ইংরেজি এবং হিন্দি শিখবে তারা। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব, ভিত্তি পাঠ কি? ভিত্তি পাঠ এবং অনুসারী পাঠ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? খুব আনকমন একটা প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়তো 100 জনের মধ্যে 20 জন এটা জেনে থাকবেন। দেখুন, তো বাড়ি তৈরি করার সময় আমরা যেমন ভিত দিই, ঠিক সেরকম কোনো জিনিসকে শেখার সময় তার একটা ভিত্তি তৈরি করা হয়, ভিত্তি পাঠ। ঠিক যেমন ধরুন, যোগের ধারণা দেওয়ার আগে আমরা গুনতে শিখতে পারি, তাই না? তবে তো আমরা দাগ দিয়ে 1 2 3 4 করে গোনানো শিখবো, তবে তো সে যোগ করতে পারবে। ঠিক সেরকম কোনো কিছু পাঠ শেখানোর সময় দেখো, শিশু পরবর্তীতে যেগুলো শিখবে সেইগুলো দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ আমি একটা শিশুকে প্রথমে এই যে কাউন্ট করা শেখালাম, 1 2 3 4, তারপরে তাকে বললাম এই যে 3টে কাঠির সাথে আর 4টে কাঠি কাউন্ট করলে টোটাল কয়টা কাঠি হচ্ছে। ঠিক আছে, সে বলছে 7টি কাঠি হচ্ছে। তো প্রথমে আমরা কাউন্ট করা শেখালাম, তারপরে কিন্তু যোগের ধারণা দিচ্ছি। তো এই যে কাউন্ট করা, এইটা হচ্ছে ভিত্তি পাঠ। কারণ দেখুন, এই যে কাউন্ট করা, গুনতে শেখা, এইটা হচ্ছে ভিত, এর উপরেই কিন্তু এই যোগটা দাঁড়িয়ে আছে। এবং এই যে যোগ, এটাকে বলা হচ্ছে কি পাঠ? এটা হচ্ছে অনুসারী পাঠ। এটা হচ্ছে অনুসারী পাঠ। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমি বলি, তাহলে ইন্টারভিউ হলে কি বলবেন এর উত্তরটা? ইন্টারভিউ হলে আমরা বলতে পারি যে স্যার, কোনো একটা বিষয় শিশুকে ধারণা দেওয়ার জন্য সর্বপ্রথম সেই সম্পর্কে সহজ সরল ভিত উপস্থাপন করতে হয়, সেটাই ভিত্তিপাঠ, প্রথম ধারণা যেটা। এবং পরবর্তীতে সেই ধারণার উপর নির্ভর করে সেই শিশু যা যা জেনে থাকে সেগুলো সব অনুসারী পাঠের অন্তর্গত। ঠিক যেমন সংখ্যাতত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা হলো গণিতের ভিত্তিপাঠ, এই যে কাউন্ট করা শিখলো। আর অনুসারী পাঠ হলো পূর্ব পাঠের অনুসারী, অর্থাৎ ভিত্তিপাঠের উপরে যে যে পাঠগুলো দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, ছবির মাধ্যমে মনে রাখতে পারেন এরকম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভিত্তিপাঠ, এটা হচ্ছে ভিত্তিপাঠ। এই ভিত্তিপাঠের উপর আপনি ধরুন একটা বাড়ি তৈরি করলেন, এরা দাঁড়িয়ে আছে কিসের উপর? ভিত্তিপাঠের উপর। তাহলে এরা হচ্ছে কি? অনুসারী পাঠ। আমি উদাহরণটা দিলাম, উদাহরণ, এই যোগের উদাহরণ, এটা মনে রাখবেন। অভিজ্ঞাপত্র, 11 নম্বর প্রশ্ন।
অভিজ্ঞাপত্র কি? অভিজ্ঞাপত্র দেখুন, অভিজ্ঞা হলো শিক্ষার্থীর এক বা একাধিক বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য একগুচ্ছ প্রশ্ন বা সমস্যার সেট। তো যে অভিজ্ঞার দ্বারা শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তাদের পঠিতব্য বিষয় যেটা তারা অলরেডি পড়েছে সেটা সম্পর্কে কতটা শিখতে পেরেছে তা পরিমাপ করা হয়, মানে অ্যাকচুয়ালি প্রশ্নপত্র কি সেটাই। ঠিক আছে, তো সহজে আমরা বলবো যে স্যার, যে আমরা যে পত্রের মাধ্যমে একগুচ্ছ প্রশ্নের সেটের মাধ্যমে আমরা যাচাই করতে পারি যে শিশুরা কোনো বিষয় কতটা শিখতে পেরেছে, তাদের লার্নিং আউটকামটা মাপতে পারি। এই যে প্রশ্নগুচ্ছ এটাকেই কিন্তু অভিজ্ঞাপত্র বলা হয়, খুব সহজে আমরা এটুকু বলতে পারি। আজকে আমাদের লাস্ট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভাষা এবং বচন এই দুটোর মধ্যে পার্থক্য কী? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও। ভাষা এবং বচনের মধ্যে পার্থক্য কি? তো বলতে পারি আমরা যে স্যার, প্রতীক রূপে ব্যবহৃত যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা, অর্থাৎ ভাষার মাধ্যমে কি হয় না আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি। অপরদিকে ভাষা ব্যবহারের যে ক্ষমতা সেটাকে কিন্তু বচন বলা হয়। ঠিক আছে, এটা স্পেলিংটা একটু ঠিক হবে, বচন হতো। তাহলে কি বলবো, প্রতীক রূপে যে যোগাযোগের মাধ্যম সেটাকে ভাষা বলে, আর ভাষা ব্যবহারের ক্ষমতাকে বলে বচন। অর্থাৎ আমি এখন কথা বলছি কি ভাষায়? বাংলা ভাষায়। তো বাংলা হচ্ছে ভাষা, যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের বাংলা ভাষা। কিন্তু এই যে ভাষায় কথা বলতে পারছে, এই কথা বলার ক্ষমতা, এটাই হচ্ছে আমাদের বচন। ওকে, আর কি না নির্দিষ্ট বয়সে ভাষা বোঝার ক্ষমতা হচ্ছে বচন, ভাষা ব্যবহারের ক্ষমতার থেকে অধিক হয়। এটা না বললেও হবে, প্রথম এই পার্থক্য বললেই আপনারা পেয়ে যাবেন নম্বর। ঠিক আছে, তো আজকে আমরা এই 12টা প্রশ্ন আলোচনা করলাম। অবশ্যই বলবেন কমেন্ট সেকশনে কেমন লেগেছে। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইন্টারভিউ পাঠশালা যদি ভালো লাগে, মনে হয় হেল্পফুল, অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ রিকোয়েস্ট করছি একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ওকে, আমরা এর আগের ক্লাসে দেখবেন NEP 2020 আলোচনা করেছি ডিটেলসে, যার বাইরে আর কিচ্ছু নেই। ওকে, পরবর্তী টপিক কি আলোচনা করলে ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। শেষ করলাম আজকের ভিডিও এখানে।